ভেবে দেখুন তো, শেষ কবে এক বসায় একটি বই পড়ে শেষ করেছিলেন? এমনকি মোবাইলে কোনো রিল চালালেও এখন আর বেশিক্ষণ দেখতে ভালো লাগছে না। বই পড়া, মোবাইল দেখা কিংবা নিজের শখের কোনো কাজ, কোনোটাতেই আর একটানা মন বসে না। কাজ করতে করতে আমরা হঠাৎ ভুলে যাই এইমাত্র কি করছিলাম। নিজের হাতে তুলে রাখা গাড়ির চাবি বা চশমার কথা পরক্ষণেই আর মনে পড়ে না। এতে অস্বস্তি হয়, মন আরও ছটফটে হয়ে ওঠে। এই যে অস্থিরতা আর ছটফটে ভাব, একেই গবেষকরা বলছেন পপকর্ন ব্রেন। 2011 সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কম্পিউটার বিজ্ঞানী ডেভিড এম লেভি প্রথম এই বিষয়টি নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেন। তিনি প্রথম পপকর্ন ব্রেন সিন্ড্রোমের কথা বলেন। তার গবেষণায় উঠে আসে বর্তমান প্রজন্ম একটি কাজ থেকে অন্য কাজে যেতে মাত্র কয়েক সেকেন্ড সময় নিচ্ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পড়তে বসে মনে হচ্ছে টিভি দেখলে ভালো হতো, টিভি চালিয়ে আবার মনে হচ্ছে বইটা শেষ করা দরকার। বইয়ের পাতায় কয়েক সেকেন্ড মন দেওয়ার পরেই অজান্তে হাত চলে যাচ্ছে মোবাইলের দিকে। কি দেখছেন, কেন দেখছেন, সেটাও অনেক সময় নিজেরাই জানে না। পপকর্ন তৈরির সময় যেমন একটার পর একটা দানা হুট করে ফেটে ওঠে, তেমনই আমাদের মাথার ভেতরে ভাবনা আর বিক্ষিপ্ত ইচ্ছেগুলো একটার পর একটা উঠে আসতে থাকে। পপকর্ন যেমন দ্রুত ফেটে যায়, তেমনি আমাদের মস্তিষ্ক এক জিনিস থেকে অন্য জিনিসে ছাপ দেয়। পপকর্ন ব্রেইন কেন হয়? এর অন্যতম কারণ হলো আমাদের মস্তিষ্ক নতুনত্বকে খুব ভালোবাসে, আর সোশ্যাল মিডিয়ার জগৎ আমাদের সেই নতুনত্বের অভ্যাসে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে। ফলে বাস্তব জীবনে রোজকার কাজগুলো ধীরে ধীরে কঠিন, একঘেয়ে এবং অনেক সময় অস্বস্তিকর মনে হতে শুরু করে। ফলে একাগ্রতার ঘাটতি হয়, কাজটিও নিখুঁতভাবে হয় না। কখন কি ভালো লাগে, কি করতে ইচ্ছে করে, সেটাও আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। সময়ের সাথে সাথে এগুলো আমাদের মস্তিষ্ককে ক্রমাগত ভুল উদ্দীপনার আশা করতে শেখায় এবং আমাদের মরীচিকায় ফেলে রাখে। একই সময়ে চারদিকে মাথা ঘামাতে গিয়ে স্মৃতির পাতাও ধূসর হয়ে যায়। হয়তো একটানা নানা রকম রিল দেখতে ভালো লাগছে, আবার একটানা গেমিংয়ের উত্তেজনা ভালো লাগছে, কিন্তু একটানা বসে টেলিভিশন দেখা বা বই পড়া তখন আর ভালো লাগে না। টেলিভিশনের সামনে বসেও চোখ থাকে মুঠোফোনে। প্রতিবার যখন আমরা নতুন কিছু দেখি, একটি বার্তা, একটি শিরোনাম বা একটি ভিডিও, তখন আমাদের মস্তিষ্ক থেকে অল্প অল্প ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিনই আমাদের সাময়িকভাবে ভালো লাগার অনুভূতি দেয়, কিন্তু এই ডোপামিনের মাধ্যমে যে হ্যাপি হরমোন নিঃসৃত হয় তা সবসময় ভালো হয় না। এই হ্যাপি হরমোনই পরবর্তীতে আমাদের অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। পপকর্ন ব্রেনের প্রভাব: ফোকাস এবং মনোযোগের অভাব। একটা কাজ শুরু করলেন, কিছুক্ষণ পর মনে হলো একটু মেসেজটা দেখি, তারপর ইমেল, তারপর সোশ্যাল মিডিয়া। অনেকেই ভাবেন এতে তারা মাল্টিটাস্কিং করছেন, কিন্তু তার এই ধরনের মাল্টিটাস্কিং প্রবণতাই তাকে পপকর্ন ব্রেনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু গবেষণায় দেখা গেছে একাধিক কাজের চেয়ে একবারে একটি কাজের উপর মনোনিবেশ করা বেশ জরুরি। যখন আমরা একসাথে অনেক কিছু করতে চাই, তখন মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে সব কিছুতেই বিরক্তি আসে, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় এবং বিভ্রান্তি তৈরি হয়। এটাই পপকর্ন ব্রেনের প্রথম বড় লক্ষণ। মানসিক চাপ এবং উৎকণ্ঠা বৃদ্ধি। মস্তিষ্ক যখন সারাক্ষণ উত্তেজিত থাকে, তখন সেটি বিশ্রাম নিতে পারে না। সোশ্যাল মিডিয়ার সঙ্গে ক্রমাগত যুক্ত থাকার ফলে অনেকের মধ্যে তৈরি হয় ফিয়ার অব মিসিং আউট, মানে কিছু মিস হয়ে যাচ্ছে কিনা সেই ভয়। সবসময় ইন দ্য লুপ থাকার চাপ মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। ফোন হাতে না থাকলে অস্বস্তি লাগে, ডিভাইস চেক করতে না পারলে অস্থিরতা তৈরি হয়। এই অবস্থা থেকেই ধীরে ধীরে মানসিক চাপ, উৎকণ্ঠা বাড়তে থাকে, যা পপকর্ন ব্রেইনের একটি স্পষ্ট প্রভাব। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা। সামনাসামনি কথা বলার সময় চোখের ভাষা, কণ্ঠের স্বর, মুখের অভিব্যক্তি এসব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ডিজিটাল যোগাযোগে এই সূক্ষ্ম বিষয়গুলো অনুপস্থিত থাকে। যখন মানুষ বেশি সময় স্ক্রিনের মাধ্যমে যোগাযোগে অভ্যস্ত হয়ে পড়ে, তখন বাস্তব জীবনের সম্পর্কগুলো দুর্বল হতে শুরু করে, এমনকি মুখোমুখি বসে কথা বলতে অস্বস্তি লাগে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। পপকর্ন ব্রেন মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে। দীর্ঘ সময় মনোযোগ, ধৈর্য এবং গভীর চিন্তার প্রয়োজন। এমন কাজগুলো কঠিন মনে হয়, ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষ দ্বিধায় পড়ে যায়। শিক্ষার উপর প্রভাব।
দ্রুতগতির ডিজিটাল কন্টেন্টে অভ্যস্ত শিক্ষার্থীদের কাছে পাঠ্য বই পড়া বা লেকচার শোনা অনেক সময় একঘেয়ে মনে হয়। তারা অল্প সময়ে সহজ উপায়ে সব কিছু বুঝে নিতে চায়। এর ফলে শেখার গভীরতাও কমে যায়। পপকর্ন ব্রেইনকে নিয়ন্ত্রণ করার উপায়: একটি কাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন। অনেকগুলো খণ্ড খণ্ড কাজে একেবারে মনোনিবেশ করলে তা মানসিক ক্লান্তি বাড়ায়, মনকে বিক্ষিপ্ত করে তোলে। তাই একবারে একটিমাত্র কাজের প্রতি মনোনিবেশ করার চেষ্টা করুন। মননশীলতা, মেডিটেশন বা ধ্যানের অনুশীলন করুন। মননশীলতা মানে এই মুহূর্তের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগী থাকা। ধ্যান বা মেডিটেশন করলে মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে শেখে। এতে মনোযোগের সময়কাল বাড়ে এবং আবেগ নিয়ন্ত্রণ সহজ হয়। গভীর মনোযোগের সাথে ধ্যানের চর্চা করলে এটি আপনার মনকে স্থির রেখে পপকর্ন ব্রেনের প্রভাব কমাতে সহায়তা করবে। ধীরে ধীরে করা যায় এমন কার্যকলাপের সাথে জড়িত হওয়া: বই পড়া, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম। এসব কাজ মস্তিষ্ককে আরাম দেয়। ধৈর্য এবং স্থায়ী মনোযোগ প্রয়োজন এমন কাজের সঙ্গে যুক্ত হলে মস্তিষ্ক আবার শান্ত হতে শেখে। ডিজিটাল বিরতি নেওয়া: ডিজিটাল ডিভাইস থেকে নিয়মিত বিরতি নেওয়া খুব জরুরি। দিনে কিছু সময় স্ক্রিন মুক্ত থাকা, প্রযুক্তি ছাড়া অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখা মস্তিষ্কের অতিরিক্ত উদ্দীপনা কমায় এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে। সময় মতো ঘুমের অভ্যাস করুন। সময় মতো ঘুমের অভ্যাস করুন। রাত জেগে ফোন স্ক্রল করা বা অতিরিক্ত স্ক্রিন ব্যবহার আপনার মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপিত অবস্থায় ফেলতে পারে, যা মনকে শান্ত না করে অস্থির করে তোলে। নির্দিষ্ট সময়ে ঘুমানো, ঘুমের আগে ইলেকট্রনিক ডিভাইস এড়িয়ে চলা এবং হালকা বই পড়ার অভ্যাস মনকে শান্ত করে এবং আপনার মনের অস্থিরতাকে ধীরে ধীরে কম করতে সাহায্য করে। ভালো মানের ঘুম আপনার মনোযোগ, স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণ করার পাশাপাশি পপকর্ন মস্তিষ্কের প্রভাবের বিরুদ্ধে কাজ করে। বর্তমান ডিজিটাল যুগে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি তারই প্রতিফলন এই পপকর্ন ব্রেন। প্রযুক্তি আমাদের অনেক সুবিধা দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের জীবনের প্রাণ হারিয়ে গিয়েছে এই প্রযুক্তির কারণেই। তবে প্রযুক্তির ব্যবহার যেন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ না করে, এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। মনে রাখবেন, শান্ত মন কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন।